আজকাল ম্যানিফেস্টেশন বা মনের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারটা রীতিমতো একটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সত্যি করে ভাবলে দেখা যায় এর পেছনের আসল প্রাচীন বিজ্ঞানটা আমরা অনেকেই জানি না। আজকের এই একদম বিশেষ আর বিস্তারিত বিশ্লেষণে আমরা পপ কালচারের এই ভাষাভাষা ধারণা থেকে বেরিয়ে সোজা প্রবেশ করব প্রাচীন যৌগিক বিজ্ঞানের এক গভীর রহস্যে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। আজকের এই সম্পূর্ণ আলোচনাকে আমরা মূলত কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা বুঝব ম্যানিফেস্টেশনের আসল অর্থ, তারপর উদ্ভিদের মেমোরি বা স্মৃতিবিজ্ঞান, এরপর আসবে সেই বিখ্যাত ৪০ দিনের মণ্ডল রহস্য আর হনুমান চালিসার গোপন শক্তি। শেষে জানব ৪ মাত্রার একত্রীকরণ এবং কর্মফলের সাথে এর আধ্যাত্মিক সম্পর্ক। এই একটা বিশ্লেষণেই আমরা এমন সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব যাতে এই নির্দিষ্ট বিষয়টা বোঝার জন্য ছাত্রছাত্রী বা শিক্ষক কাউকেই আর অন্য কোথাও খোঁজার বা পড়ার দরকার না পড়ে। তো পর্ব ১, ম্যানিফেস্টেশনের আসল অর্থ। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে ম্যানিফেস্টেশনের কথা এত বলা হয়, প্রাচীন মুনি ঋষিদের কাছে এই ব্যাপারটা আসলে ঠিক কী ছিল? আজকাল অনেকেরই ধারণা সিফ আয়নার সামনে দাঁড়িয়ে কিছু পজিটিভ কথা বলা বা ডায়েরির পাতায় বারবার নিজের ইচ্ছার কথা লিখে গেলেই বুঝি সব ম্যাজিকের মতো বাস্তবে পরিণত হবে। কিন্তু প্রাচীন যৌগিক প্রক্রিয়াটা এর থেকে একদম আলাদা। এটা কোনো জাদুর ছড়ি নয়, এটা হলো মূলত আমাদের মস্তিষ্কের নিউরোলজিক্যাল প্যাটার্ন বা স্নায়ুবিক বিন্যাসকে একেবারে গোড়া থেকে নতুন করে প্রোগ্রাম করার একটা চরম বিজ্ঞানসম্মত পদ্ধতি। এবার পর্ব ২, উদ্ভিদের স্মৃতি ও বিজ্ঞান। ব্যাপারটাকে শুধু আধ্যাত্মিকতার মোড়কে সীমাবদ্ধ না রেখে চলুন এবার একটু বিজ্ঞানের চশমা দিয়ে দেখা যাক। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু বিজ্ঞানের বেশ কিছু চমকপ্রদ পরীক্ষায় দেখা গেছে যে গাছেরও নিজস্ব মেমোরি বা স্মৃতিশক্তি আছে। আমাদের চারপাশে যে একটা অদৃশ্য শক্তির বলয় বা আকাশে ক্ষেত্র থাকে, গাছেরা সেটা দিব্যি বুঝতে পারে। একটা পরীক্ষায় দুটো গাছকে পাশাপাশি রেখে একটার সামনে বসে রোজ খুব ভালো ভালো কথা বলা হতো, আর অন্যটার সামনে বসে দেখানো হতো প্রচণ্ড রাগ বা গালিগালাজ। রেজাল্ট, যে গাছটার প্রশংসা করা হয়েছিল সেটা দারুণ সুন্দরভাবে বেড়ে উঠল, আর অন্য গাছটা ধীরে ধীরে শুকিয়ে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আরেকটা চমৎকার উদাহরণ হল আমাদের অতি পরিচিত লজ্জাবতী গাছ। প্রথম দিন লজ্জাবতী গাছকে ছুলেই সেটা গুটিয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয়টা ঘটে তারপর। দ্বিতীয় দিন যদি কেউ গাছটার সাথে খুব ভালো আচরণ করে, মিষ্টি করে কথা বলে, তবে তৃতীয় দিন এক অদ্ভুত ম্যাজিক দেখা যায়। সেই একই মানুষটা যখন তৃতীয় দিন গাছটাকে ছোঁয়, তখন কিন্তু গাছটা আর আগের মতো গুটিয়ে যায় না। অর্থাৎ উদ্ভিদটি ওই নির্দিষ্ট মানুষটার শক্তি বা অরাকে নিজের স্মৃতিতে একেবারে গেঁথে নিতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় চমকটা লুকিয়ে আছে একটা নির্দিষ্ট সংখ্যায়। বিজ্ঞান গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছে একটা গাছ ঠিক ৪০ দিন পর্যন্ত এই নির্দিষ্ট স্মৃতিটাকে নিজের ভেতরে ধরে রাখতে পারে। একদম পাক্কা ৪০ দিন। এরপর সাইকেলটা আবার রিসেট হয়ে যায় আর গাছটা সব ভুলে আগের অবস্থায় ফিরে আসে। পর্ব ৩, ৪০ দিনের মণ্ডল রহস্য। একটু তলিয়ে ভাবলেই দেখা যাবে গাছের এই ৪০ দিনের বায়োলজিক্যাল মেমোরির সাথে আমাদের প্রাচীন সংস্কৃতির মণ্ডল নামক ধারণার একটা অবিশ্বাস্য মিল রয়েছে। ব্যাপারটা একটু খুলে বলা যাক। প্রাচীন যৌগিক কালচারে মণ্ডল বলতে বোঝায় ঠিক ৪০ দিনের একটা নির্দিষ্ট চক্র। এটা এমন একটা সাইকেল যা মানুষের স্নায়বিক স্তরে বা নিউরোলজিক্যাল প্যাটার্নে একটা বিশাল প্রভাব ফেলে। আর এর চেয়েও বড় একটা চক্র আছে যাকে বলা হয় মহামণ্ডল, যার সময়কাল হলো পাক্কা ১৩ বছর। এই নির্দিষ্ট সময়সীমাগুলো কিন্তু মানব দেহ আর প্রকৃতির একেবারে ভেতরের রুটিনের সাথে গভীরভাবে কানেক্টেড। একটু খেয়াল করলেই দেখা যাবে এই চক্রগুলো আমাদের সংস্কৃতির সাথে কেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। যেমন ধরুন, হাতে যে পবিত্র সুতো বাঁধা হয়, বলা হয় ৪০ দিন পর সেটা খুলে ফেলা উচিত। কারণটা কি? কারণ ওই সুতোটা তৈরি হয় উদ্ভিদ থেকে, আর ৪০ দিন পর সেটা তার সঞ্চিত শক্তি হারিয়ে ফেলে। আবার ধরুন, মৃত্যুর পর ১৩ দিনের যে আচার, কিংবা রামায়ণ বা মহাভারতে ওই ১২ থেকে ১৪ বছরের যে বনবাসের কথা আমরা জানি, সেগুলো মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়। এগুলো সবই আসলে ওই মহামণ্ডলের কাছাকাছি পৌঁছানোরই একটা গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া। পর্ব ৪, হনুমান চালিসার গোপন শক্তি। এই ৪০ দিনের চক্রের সবচেয়ে নিখুঁত আর শক্তিশালী উদাহরণটা আমরা দেখতে পাই হনুমান চালিসায়। চলুন এর পেছনের গণিত আর আধ্যাত্মিক কাঠামোটা একটু বোঝার চেষ্টা করি। কখনো গুণে দেখেছেন হনুমান চালিসায় ঠিক ৪০টা লাইনই কেন আছে? ৪২টা বা ৫০টা তো থাকতে পারত। কারণটা হলো এই ৪০টা লাইন মূলত একটা তান্ত্রিক প্রক্রিয়ার অংশ, যা টানা ৪০ দিন ধরে পালন করতে হয়। এই সময়টাতে একেবারে কঠোর ফোকাস বা ব্রহ্মচর্য মেনে চলা বাধ্যতামূলক, যাতে মানুষের মস্তিষ্কে তার ইচ্ছার ছাপটা একদম পাথরের মতো গভীরভাবে বসে যায়।
একটা ঐতিহাসিক উদাহরণ দিলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কথিত আছে, সম্রাট আকবরের কারাগারে বন্দী অবস্থায় তুলসীদাসজি হনুমানজির সাহায্য পাওয়ার জন্য এই হনুমান চালিসা রচনা শুরু করেন। টানা ৪০ দিন ধরে তিনি এটা লিখছিলেন। আর জানেন কি, ঠিক ৪০তম দিনে মণ্ডলচক্রটা পূর্ণ হওয়ার সাথে সাথেই সেখানে একদল বানর এসে হাজির হয় আর তিনি কারাগার থেকে মুক্তি পান। এই পুরো ঘটনাটা ওই ৪০ দিনের মণ্ডল ফোকাস বা ম্যানিফেস্টেশনের একটা চূড়ান্ত নিদর্শন। পর্ব ৫, ৪ মাত্রার একত্রীকরণ। এখন মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে এই মণ্ডল চক্রটাকে সফলভাবে শেষ করব? এর জন্য আমাদের নিজেদের কয়েকটা মাত্রাকে এক বিন্দুতে মেলাতে হবে। ম্যানিফেস্টেশন সফল করতে গেলে মূলত ৪টে জিনিসকে এক লাইনে বা অ্যালাইনমেন্টে আনতে হয়: আমাদের এনার্জি বা শক্তি, আমাদের মন, আমাদের বাসনা আর আমাদের শরীর। এই ৪টে মাত্রাকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এমনভাবে স্থির রাখতে হবে যাতে টানা ৪০ দিন ফোকাস এক চুলও এদিক ওদিক না হয়। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য বোঝাটা খুব জরুরি। মাথায় হুট করে একটা চিন্তা এলো আর সেটা ম্যাজিকের মতো বাস্তব হয়ে গেল, ব্যাপারটা এত সোজা নয়। চিন্তা জিনিসটা খুব চঞ্চল, সহজেই বিভ্রান্ত হয় আর এরা খুব ক্ষণস্থায়ী। কিন্তু গভীর বাসনা জিনিসটা সম্পূর্ণ আলাদা। এটা অবচেতন মনের একেবারে অতল গভীরে গেঁথে থাকা একটা অটুট সংকল্প। যতক্ষণ না আমাদের কোনো ইচ্ছা এমন গভীর বাসনায় পরিণত হয়ে টানা ৪০ দিন অটুট থাকছে, ততক্ষণ কিন্তু আসল ম্যানিফেস্টেশন সম্ভব নয়। পর্ব ৬, কর্মফল ও আধ্যাত্মিকতা। এতক্ষণ তো আমরা বিজ্ঞানটা বুঝলাম, কিন্তু এই প্রাচীন প্রক্রিয়ার একটা অত্যন্ত মারাত্মক সতর্কমূলক দিকও আছে, যেটা জানার সবার জন্য অত্যন্ত জরুরি। দেখুন, যদি কোনো নেতিবাচক উদ্দেশ্য নিয়ে বা কারো ক্ষতি করার জন্য ম্যানিফেস্টেশন করা হয়, তবে সেটা সরাসরি ভবিষ্যতের কর্মফল বা আগামী কর্মের খাতায় গিয়ে নেতিবাচক প্রভাব হিসেবে জমা হয়ে যায়। এই প্রক্রিয়ার মাঝে যদি কোনো ভুল হয় বা ভুল উদ্দেশ্যে এটা করা হয়, তবে সেই নেতিবাচক শক্তিটা একসময় বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে। আর বিশ্বাস করুন, এর পরিণাম অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় আছে। যারা নিয়মিত সাধনা, ধ্যান বা কোনো আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে থাকেন, তারা প্রাকৃতিকভাবেই একটা সুরক্ষা বলয় বা শিল্ডের মধ্যে থাকেন। ফলে তাদের ক্ষেত্রে নেতিবাচক কর্মফল অত সহজে প্রভাব ফেলতে পারে না। এদের জন্য এই ম্যানিফেস্টেশন ব্যাপারটা অনেক বেশি নিরাপদ আর শক্তিশালী হয়। কিন্তু অন্যদিকে স্রেফ জাগতিক লাভের লোভে যারা সাধারণ মানুষ হিসাবে এটা সাময়িকভাবে করেন, তারা খুব সহজেই এই কর্মের জালে আটকে পড়তে পারেন। আজকের এই আলোচনাটা একেবারে একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি করা হয়েছে। এই জটিল আর গভীর বিজ্ঞানটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব খুঁটিনাটি তথ্য সহ আমাদের সামনে উপস্থাপন করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই শুভনীতা মণ্ডলকে। তার এই দারুণ প্রচেষ্টার ফলেই এই বিষয়টি আজ এতটা স্পষ্ট হয়েছে যে আলাদা করে অন্য কোথাও পড়ার প্রয়োজনই আর পড়বে না। আলোচনা শেষ করার আগে চলুন একটা বিষয় নিয়ে একটু ভাবা যাক। আজ আমরা যে জীবনটা কাটাচ্ছি, হতে পারে সেটা আমাদেরই অতীতের কোনো এক ভুলে যাওয়া মণ্ডলের ফল। ছোটবেলায় বা কয়েক বছর আগে অবচেতন মনে আমরা খুব গভীরভাবে যা চেয়েছিলাম, আজ হয়তো সেটাই আমাদের বর্তমান বাস্তবতা। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ হলো। চারপাশের এই অজানা বিজ্ঞানগুলোকে যদি আমরা একটু মন দিয়ে পর্যবেক্ষণ করতে শিখি, তাহলে জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর এমনিতেই মিলে যাবে। সবাই খুব ভালো থাকবেন,